জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, ঠিক এই মুহূর্তে কি ঘটছে চারপাশে তা নিয়েই এখন চারদিক। সঙ্গে আছি মুজাহিদ শুভ। বাংলাদেশের শ্রমিকদের চাকরি নিশ্চিত হওয়ার পরই ভিসা দেবে সংযুক্ত আরব আমিরাত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ থেকে কোনো অবৈধ অভিবাসীকে অনুমতি না দেওয়ার ওপর জোর দেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাসেফ আল হামউদি। এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারীদের প্রস্তাব দেন সরকার প্রধান। অন্যদিকে কন্টেইনার টার্মিনাল সহ বাংলাদেশে বিনিয়োগ ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়ে আমিরাতের রাষ্ট্রদূত বলেন, আমিরাতের কয়েকজন মন্ত্রী খুব শিগগিরই ঢাকা সফর করবেন এবং তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার নতুন উপায় খুঁজবেন। প্রিয়জনের সাথে ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার দ্বিতীয় দিনে সময় মতো ঢাকা ছেড়েছে বেশিরভাগ ট্রেন। বৃহস্পতিবার লোকাল, মেইল ও আন্তনগর সহ ৬৯ জোড়া ট্রেন যাত্রা করবে, যার মধ্যে ৪৩ জোড়া আন্তনগর। এসব ট্রেনে যাত্রার ২ ঘন্টা পূর্বে মিলছে ২৫% আসনবিহীন টিকিট। টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দেয়া হচ্ছে না, জানিয়েছেন স্টেশন ম্যানেজার। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। এদিন কোরবানির পশু নিয়ে ঢাকায় এসেছে ৩টি ক্যাটল স্পেশাল ট্রেন। যতদিন যাবে চাপটা বাড়বে। আপনার গতকালকে থেকে আজকে চাপ বৃদ্ধি পেয়েছে, যাত্রী সাথে চাপ বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি আমরা যত চাপে আসুক ইনশাল্লাহ সুন্দরভাবে সুষ্ঠুভাবে ট্রেনগুলো পরিচালনা করতে পারবো। আর সেরকম সকল প্রস্তুতি আমাদের সম্পন্ন রয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন যেন একটি সুন্দর ঈদযাত্রা উপহার দেওয়া যায়। টোটাল ৪৩ জোড়া আন্তনগর সহ আমাদের ২টি স্পেশাল সহ ৬৯ জোড়া ট্রেন ঢাকা আসা যাওয়া করবে। আর ৩ দিন পরই পবিত্র ঈদ উল আজহা। এরই মধ্যে জমে উঠেছে রাতের পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে কোরবানির পশু। সেই খবরই রাজধানীর বেগুনবাড়ি হাট থেকে জানাচ্ছেন সহকর্মী জাবেদ আবদুল্লাহ। জাবেদ, বেগুনবাড়ি হাটের সবশেষ পরিস্থিতি কি এবং এই রাতেও ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং দরদাম নিয়েও যদি আমাদেরকে একটু জানান। শুভ, আপনার শেষ প্রশ্ন থেকে শুরু করছি। ঈদুল আজহার কিন্তু আর ৩ দিন বাকি। এরই মধ্যে কিন্তু নগর কেন্দ্রিক যে হাটগুলো সেগুলো ধীরে ধীরে জমে উঠেছে, যেমনটি আপনি বলছিলেন। একটু জানিয়ে রাখা ভালো, সেটি হলো এই ঢাকা কেন্দ্রিক ২২টি হাট রয়েছে। এর মধ্যে ৯টি হাট ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, ১১টি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। এছাড়া মোট ২টি স্থায়ী হাট রয়েছে, একটি গাবতলী ও সারুলিয়া। সবগুলো হাটেই কিন্তু একেবারে পরিপূর্ণ হয়ে উঠেছে গরু। এই যে মধ্যরাত, এই মধ্যরাত অবধি পর্যন্ত কিন্তু বেচা কিনা চলছে। একটু বলি, সেটি হলো যে এই যে পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রায় ৫০ থেকে ৫২ হাজার কোটি টাকার পশু কিন্তু এর মধ্যে লেনদেন হয়। হাটগুলোতে আমরা ২টি হাট ঘুরে দেখেছি যে এই রাতের বেলায়ও ক্রেতা সমাগম হচ্ছে। দেশের নানা অঞ্চল থেকে, নানা প্রান্ত থেকে খামারিরা, যারা গরু লালন পালন করেন, ব্যবসায়ীরা, তারা কিন্তু এই গরু নিয়ে এই হাটে এসেছেন। প্রতিটি হাটেই আমরা দেখেছি যে ৫ টাকা হারে, অর্থাৎ কর বা হাসিল আদায় করা হচ্ছে ৫% হারে। এভাবে একটু বলা যায় যে যে পরিমাণ পশু জবাই হয় বা যে পরিমাণ পশু ক্রয় বিক্রয় হয়, তাতে করে ২ থেকে ২.৫ হাজার কোটি টাকার হাসিল কিন্তু আদায় হবে এই হাটে যে পশু বিক্রি হয় সেটার উপরে। তো ঈদের আর অল্প কিছুদিন বাকি। ঢাকার যে ক্রেতারা, ঢাকার বাসিন্দারা যারা আছেন, তারা একটি বিষয় নিশ্চিত করেন, সেটি হলো যে ঢাকায় পশু রাখা যে সংকুলান, সেটি একটি সমস্যা রয়েছে। সে কারণে মূলত ঢাকাবাসী কিন্তু ঈদের ঠিক ১ দিন বা ২ দিন আগে পশু ক্রয় করেন, কারণ অনেকের বাসা বাড়ির সামনে আঙিনায় এই যে পশু সেটি রাখা সম্ভব হয় না। মূলত স্থান সংকুলনের
কারণেই মূলত ঢাকাবাসী 1 থেকে 2 দিন আগে পশু কিনে থাকেন। আমরা হাটগুলো ঘুরে দেখেছি, পর্যাপ্ত পশু কিন্তু হাটে রয়েছে, যেটি আজ সকালেও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান কিন্তু বারংবারই গণমাধ্যমকে জানিয়েছেন যে পশু জবাই হয় 1,07,00,000, কিন্তু এবার পশু জবাইযোগ্য করে উপযুক্ত করে তৈরি করা হয়েছে 1,30,00,000-এরও বেশি। এভাবে একটু বলা যায় মোটা দাগে যে এবারও যে জবাইকৃত পশু যারা কুরবানি দিবেন সেই পশুর সংকট বাজারগুলোতে হবে না, সেটি এভাবে একটু বলা যায়। তবে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া থাকেই। দাম বৃদ্ধির কারণ খামারিরা বলছেন যে মূলত খাবারের দাম বেড়ে যাওয়া, খামার পরিচালনা করা, এছাড়া পরিবহন খরচ একটি বিষয় আছে। এই পরিবহনের খরচ যে বাড়তি আদায় করা হয় সেটির কারণেও মূলত পশুর দাম কিছুটা বেশি বলে কিন্তু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বেগুনবাড়ি হাট থেকে আমার কাছে শুভ সবশেষ তথ্য। পরবর্তী সংবাদে হয়তো আরও তথ্য নিয়ে আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ জাভেদ আব্দুল্লাহ। আপনি যেহেতু পশুর হাটে আছেন, অবশ্যই সাবধানে থাকবেন। আমরা প্রয়োজনে আবারও আপনার সঙ্গে যোগাযোগ করব। এদিকে চট্টগ্রামের সড়ক ও বাসস্ট্যান্ডগুলোতে ঘরমুখো শত শত মানুষের ভিড় দেখা গেছে। চট্টগ্রামের একে খান অলঙ্কার নতুন ব্রিজ ও শহরের বিভিন্ন প্রবেশ মুখে যাত্রীবাহী গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। ঈদে সড়ক ও রেলপথে চট্টগ্রাম ছেড়ে যাবে 20 থেকে 25 লাখ মানুষ। পরিবহন মালিকরা বলছেন শুক্রবার সকাল থেকে মূল চাপ শুরু হবে কাউন্টারে। তবে সড়কে গরুর হাট ও বিভিন্ন জায়গায় বাজারের কেন্দ্রে যানজট তৈরি হচ্ছে। এছাড়া পণ্যবাহী ও পশুবাহী ট্রাকের চাপে সড়কে ভোগান্তি ও যানজটও বাড়ছে। এদিকে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন রুটে বাসের ভাড়া বেশি রাখা হচ্ছে বলেও অভিযোগ যাত্রীদের। আনন্দ, মা বা আত্মীয় স্বজন সবাই আছে, সবার সাথে ঈদের আনন্দটা আসলে উপভোগ করে অনেক মজা। এটা টিকিটের দাম বেশি নিচ্ছে, পথে গাড়ি ঘোড়ার জাম, কষ্ট হচ্ছে। ফেনী থেকে চট্টগ্রাম আসতে সর্বোচ্চ লাগে 2 ঘন্টা, সেখানে সময় লাগতেছে 2 ঘন্টা 45 মিনিট, 3 ঘন্টা পর্যন্ত লাগতেছে। প্রচুর যানবাহনের চাপ আছে, যার কারণে আমার গাড়িগুলো আসতে লেট হচ্ছে। রাস্তায় মোটামুটি অবস্থা ভালো, এমনি আপনার ওই সীতাকুণ্ডের পাশে একটু জাম আছে, হালকা জাম, রানিং জাম, কুমিরে আছে একটু জাম, এই আর কিছু। ঈদযাত্রার দ্বিতীয় দিনে বড় কোনো ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন রেলযাত্রীরা। তবে লম্বা দূরত্ব এবং ক্রসিংয়ের কারণে কিছু ট্রেনের শিডিউল বিপর্যয় হচ্ছে। এই সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। কমলাপুর স্টেশন পরিদর্শন শেষে একথা জানান তিনি। ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের নিরাপদ যাত্রা ও রেলওয়ের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার বিকেলে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী। পরে তিনি জানান, সীমিত সামর্থ্যে রেলযাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। 2-1টি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে যাচ্ছে। রোজার ঈদের মতো এবার ঈদের যাত্রাও স্বস্তির হবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী আরও বলেন, রাজশাহী থেকে ঢাকায় আম এবং বিভিন্ন জেলা থেকে গবাদি পশু আনতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। ঢাকা থেকে আমাদের 64টা ট্রেন ছাড়ে। তো আজকেও 2-1টা ট্রেন বাদে 30টা ট্রেন আমাদের ইন টাইম যাত্রা করেছে। গতকাল যে ট্রেনগুলো গেছে, আমাদের যাত্রী যখন বেশি হয়েছে এক্সট্রা বগি লাগাইতে হয়েছে, এর জন্য সময় লাগে। এগুলো আপনাদের কনসিডার করতে হবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, বাজারে পর্যাপ্ত কোরবানির পশুর সরবরাহ আছে, তাই কোনো চক্র ন্যায্য দামের চেয়ে বেশিতে বিক্রি করতে চাইলে তা কোনোভাবে হতে দেয়া হবে না। বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী জানান, দেশের বাজারে কোরবানির পশুর চাহিদা আছে 1,07,00,000, সেখানে সরবরাহ আছে 1,30,00,000, তাই সরবরাহের ঘাটতি হওয়ার কোনো সুযোগ নেই। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে মিঠা পানিতে মাছ উৎপাদনে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, মাছ চাষে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। আমাদের প্রয়োজনের চাইতে পশুর উৎপাদন এবং সরবরাহের ব্যবস্থা বেশি আছে। আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1,07,00,000। আমাদের এখানে প্রস্তুত আছে 1,30,00,000 মতো। এই যে যারা আজকে কৌশলে বা নানান ছলচাতুরির মধ্যে দাম হাঁকাচ্ছে, ওদের মাথায় হাত
পড়তে বাধ্য। এদিকে রাজধানীর গাবতলী পশুর হাটে পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক বলেছেন, পশুবাহী যানবাহনে চাঁদাবাজির বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। ঢাকার আশেপাশের জেলা ছাড়াও কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর থেকে পশুবাহী ট্রাক এসে থামছে গাবতলী হাটে। ইতোমধ্যে পর্যাপ্ত পশু উঠলেও ক্রেতা সমাগম নেই। যারা আসছেন তারা ঘুরে ঘুরে দেখছেন দরদাম। গরু ব্যবসায়ীরা জানান, শুক্রবারের পর থেকে শুরু হতে পারে বিক্রি। নৌপথে এবং সড়ক পথে বলেছি যে কোথায় যাবেন তারা এটাতে লিখে রাখবেন। লিখে রাখলে এটাতে কেউ যাতে অন্য জায়গায় গন্তব্যস্থল ব্যতীত অন্য কোথাও নামাতে বা থামাতে না পারে, এটা এনশিওর করার দায়িত্ব আমাদের। এবং এরপর দেখা যায় ওই সময়ে কেউ সমস্যায় পড়েছে, আমাদেরকে যদি ফোন করে জানালে আমরা দ্রুততম সময়ে তাদেরকে সহায়তা করার জন্য চলে যাব। গরুর হাটে যদি কেউ কোনো হয়রানির শিকার হন, আমাদের গুরুত্বপূর্ণ গরুর হাটগুলোতে আমাদের ক্যাম্প আছে। এছাড়াও আমাদের আপনারা জানেন যে 999-এ ফোন করলে দ্রুততম সময়ে আমরা আমাদের সেবা দেওয়ার জন্য আমাদের সদস্যরা প্রস্তুত রয়েছে। কোরবানির পশুর চামড়ার পচন রোধের পাশাপাশি সংরক্ষণ করতে প্রথমবারের মতো নাটোরের মাদ্রাসাগুলোতে বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার বিসিক শিল্পনগরীতে এই কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় নাটোর সদর উপজেলার 15টি মাদ্রাসার মধ্যে 1.5 টন লবণ বিতরণ করা হয়। এতে করে ঈদের দিন সংগ্রহ করা চামড়া লবণজাত করে সংরক্ষণ করলে পরবর্তীতে ভালো দাম পাওয়ার আশা করছে মাদ্রাসাগুলো। কুমিল্লায় কোরবানির পশু জবাইয়ের পর সঠিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণে ব্যবহৃত লবণের বাজার নিয়ন্ত্রণ এবং ঊর্ধ্বমুখী মশলার বাজার নিয়ন্ত্রণে নানান সিদ্ধান্তের কথা জানান জেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আড়তদার, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন জেলা প্রশাসক। এ সময় চামড়া সংরক্ষণের লবণের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া ডিম, আদা ও পেঁয়াজের দাম বাড়ার কারণ খতিয়ে দেখতে কোল্ড স্টোরেজ থেকে শুরু করে খুচরা বাজারে অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ বাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এটা আমরা কড়া নজরদারিতে রাখবো এবং আমাদের দাউদকান্দি টোল প্লাজায় সেখানে আমাদের চেকপোস্ট থাকবে। শহরের বিভিন্ন স্থানে আমরা তাদেরকে নজরদারিতে রাখবো এবং চেকপোস্ট বসাবো। একই সাথে আমরা আমাদের যারা এই চামড়াকে পণ্য পরিবহন করেন, সেই পণ্য পরিবহনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের কাছেও আমরা আহ্বান জানাবো এবং তাদেরকে আমরা ইতিমধ্যে জানিয়ে দিয়েছি যে তারা যাতে এই চামড়াটি 7 দিন কোনোভাবেই পরিবহন করে ঢাকামুখী না হন। এদিকে 8 জিলহজ শুক্রবার মিনার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে চলতি বছরের হজের মূল আনুষ্ঠানিকতা। তবে বৃহস্পতিবার রাতেই মক্কা থেকে ইহরামের কাপড় পরে অনেক হজযাত্রীদের তাঁবুর শহর মিনায় নিয়ে যাওয়ার কথা রয়েছে মুয়াল্লিমদের। শনিবার ভোর পর্যন্ত মিনায় অবস্থান করবেন তারা। এরপর 9 জিলহজ আরাফাতের ময়দানে অবস্থানের দিনকেই হজের দিন বলা হয়। 10 জিলহজ মিনায় প্রত্যাবর্তনের পর হাজিদের পর্যায়ক্রমে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন এবং তাওয়াফ জিয়ারত সম্পন্ন করতে হয়। এরপর 11 ও 12 জিলহজ অবস্থান করে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন হাজিরা। সবশেষে কাবা শরীফে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এবার বিশ্বের 180টির বেশি দেশের প্রায় 20 লাখ মানুষ হজ পালন করছেন। প্রস্তাবিত বাজেটে মেট্রো রেলের ভাড়ার ওপর 15% ভ্যাট প্রত্যাহারের বিষয়ে এনবিআরকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক। বৃহস্পতিবার দুপুরে কোম্পানিটির প্রধান কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, কোরবানির পশুর কাঁচা মাংস ও চামড়া বহন করা যাবে না। ঈদের দিন মেট্রো রেল বন্ধ থাকবে বলেও জানান তিনি। ভ্যাট মওকুফের জন্য আমরা ডিএমটিসিএল থেকে আমরা একটা লিখেছিলাম চিঠি। সেই চিঠিটা পরবর্তীতে আমাদের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে একটা উপ আনুষ্ঠানিক পত্রের মাধ্যমে আমাদের সচিব মহোদয় এটাকে এনবিআরে এটা করেছেন, অনুরোধ করেছেন এটা ইম্পোজ না করার জন্য। আমরা আশা করি এবং প্রত্যাশা করি সরকার হয়তো যাত্রীদের দিকে খেয়াল রাখবেন। এবং আপনারা সবাই জানেন
যে ভ্যাটটা যিনি এটার উপকার ভোগ করেন তাকেই বহন করতে হয়। তা আমরাও এটার পিছনে পারসুয়েশন করে যাচ্ছি। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হবে। বৃহস্পতিবার ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। আইনজীবী বলেন, রিট দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদের পর অভিযোগ গঠনের আদেশের বৈধতা চ্যালেঞ্জ ও বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে। বুধবার গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশ আত্মসাতের মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 15 জুলাই এ বিষয়ে সাক্ষ্য গ্রহণ। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন এই আদেশ দেন। ডক্টর ইউনূসের কাছে তো এবং গ্রামীণ টেলিকমের কাছে তো কেউ টাকা আত্মসাৎ আপনার জমা রাখে নাই, সুতরাং আত্মসাতের প্রশ্ন নেই। এটা হচ্ছে শ্রমিকের লেবার আইন অনুযায়ী তার অর্জিত আয় নেট প্রফিটের 5%, ওই 5%টা তার অ্যাকাউন্টে দিয়ে দিল, সেটেলমেন্ট এগ্রিমেন্টে দিয়ে দিল। আমরা হাইকোর্টে আবেদন করব। এখন আমরা ডক্টর ইউনূস বলছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি পাই আর না পাই আমি প্রতিটা আইনের সম্মুখে দাঁড়াবো এবং দাঁড়িয়ে সেখানে বলবো। সাইবার সিকিউরিটি আইনে পুরনো জিনিস নতুন মোড়কে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে টিআইবি ও আর্টিকেল 19-এর যৌথ সংবাদ সম্মেলনে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, যদি এই আইন সংশোধন না করেই প্রয়োগ হয় তাহলে জনগণের করের অর্থ অপচয়ের শঙ্কা থাকবে। বিশেষজ্ঞ, নাগরিক সমাজ ও সাংবাদিকদের পরামর্শ নিয়ে আইনটিকে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। ইনফরমেশন টেকনোলজি ব্যবহার করে যে ব্যবহার করে মত প্রকাশে তথ্য প্রকাশে যে অবারিত সুযোগ সৃষ্টি হয়েছে সেটাকে আসলে নিয়ন্ত্রণ করার একটা ব্যাপক হাতিয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। এই প্রস্তাবিত বিধিমালাটি অনুমোদনের আগে, প্রক্রিয়া পরবর্তী পর্যায়ে যাওয়ার আগে যেটা করা উচিত, এটার পূর্ব শর্ত হিসেবে সাইবার সিকিউরিটি অ্যাক্ট, সাইবার নিরাপত্তা আইনটিকে ঢেলে সাজানো দরকার। প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সাথে বিনিয়োগ বাড়াতে হলে আসন্ন অর্থবছরে উৎপাদন খাতে অন্তত 41% বিনিয়োগ করতে হবে। আর মূল্যস্ফীতির সাথে সমন্বয়ের মাধ্যমে আমানতের সুদের হার বাড়িয়ে ব্যাংকের তারল্য ধরে রাখতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। প্রস্তাবিত বাজেট নিয়ে রাজধানীতে এক আলোচনায় এসব কথা উঠে আসে। উঠিয়ে নেওয়ার পরও যদি আপনি ডিপোজিটারদের রেট দেখেন 9 to 10%, কোনো কোনো ক্ষেত্রে 10.5%, কিন্তু ইনফ্লেশনও এরকম। সো রিয়েল রিটার্ন অন ডিপোজিট অ্যাকচুয়ালি নেগেটিভ। পৃথিবীতে খুব কম দেশই আছে, এটা ঘটনা খুব কমই ঘটেছে যে এক বছরের মধ্যে আপনি 4% পয়েন্টস অফ জিডিপি বড় করতে পারবেন, মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এটা আসলে করা খুবই ডিফিকাল্ট, এটা হয় নাই। অনেকবার আমরা বাংলাদেশের চেষ্টা করেছি, এটা কিন্তু হয় নাই। সরকারি ব্যয় কমানোর মূলনীতিকে প্রশ্ন না তুলে আমি যেটা বলবো যে সহায়ক হবে সরকারের ব্যয়ের একটা কি খাতে সরকার ব্যয় করছে এবং কোন খাতে ব্যয় কমালে একটা অশুভ প্রভাব অর্থনীতিতে আসবে না। এবারে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে কিছু বরাদ্দ বাড়ানো হয়েছে, এটা সবাই মনে করেন যে ভালো। বুয়েটে 100 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক ন্যানো ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় তিনি বলেন, অত্যাধুনিক এই ল্যাবটি জ্ঞানভিত্তিক স্মার্ট প্রজন্মের দেশ গড়তে নেতৃত্ব দেবে। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব রোবোটিক্স অ্যান্ড অটোমেশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, আগামী 2-3 দশকে প্রযুক্তি আমাদের সব কিছুর আমূল পরিবর্তন করে দেবে। বুয়েটে ইনস্টিটিউট অব রোবোটিক্স অ্যান্ড অটোমেশন স্থাপনের মাধ্যমে শিক্ষার্থীরা রোবোটিক্স সম্পর্কে আরও বেশি শেখার সুযোগ পাবে। রোবোটিক্সকে শুধু বিশ্ববিদ্যালয়ে নয়, কলেজ, স্কুল, এমনকি প্রাইমারি স্কুল পর্যন্ত নিয়ে যেতে চায় সরকার। তিনি বলেন, ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রির কোলাবোরেশন করতে না পারলে শিক্ষার্থীদের মাঝে ব্যবসায় উদ্যোক্তার মানসিকতা তৈরি হবে না।
রাজধানী ঢাকা সহ সারা দেশের বায়ু দূষণ রোধ করতে না পারলে সবাই এর ভুক্তভোগী হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সবার মধ্যে জনসচেতনতা সৃষ্টি ও আইনের যথাযথ ব্যবহার করতে পারলে বায়ু দূষণ অনেকটাই রোধ করা যাবে বলেও জানান তিনি। বুধবার রাজধানীর একটি হোটেলে বায়ু দূষণ নিয়ন্ত্রণে এক কর্মশালায় তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বায়ু দূষণ শুধু আমাদের নিজস্ব ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি এখন সারা বিশ্বের সমস্যা। বিশ্বের অন্যান্য দেশ যদি বায়ু দূষণের প্রতি নজর না দেয় তাহলে শুধু আমরা দূষণমুক্ত থাকলেও এর ফলাফল ভালো হবে না। কারণ সারা বিশ্বে যেভাবে যুদ্ধ হচ্ছে, প্রতিনিয়ত বায়ু দূষণ হচ্ছে, সেগুলো বিভিন্ন উপায়ে আমাদের পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। তারপরও আমাদের অভ্যন্তরীণ দূষণের হার বেশি, এ বিষয়ে আমাদের আরও সচেতন হবে বলেও জানান তিনি। আমাদের বহু আইন আছে এবং এই আইনগুলোকে আমরা যদি স্ব জায়গাতে আমরা যদি মেনে চলি তো তাহলে আমার মনে হয় আমরা অনেক দূর অগ্রগতি সাধিত করতে পারবো সব পেশায়। শুধুমাত্র এয়ার পলিউশনের বিষয় না, ল অ্যান্ড অর্ডারের বিষয় না, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেবিলিটির বিষয় না, আমাদের হেলথ ইস্যু সহ সব বিষয়ে আমরা অনেক ভালো কিছু অর্জন করতে পারবো। তো এখন সেটার জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। সরকারের পক্ষ থেকে এটাকে ইম্পোজ করতে হবে এবং কোথায়ও পৃথিবীতে আইন মানুষ আপনি মানে নাই এবং আইন মানার জন্য মানুষকে যখন নাকি আপনাকে সেখানে ইম্পোজ করতে হয়েছে, অ্যাওয়ার করতে হয়েছে। পরিবেশ বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের প্রবৃদ্ধির ধারাকে টেকসই করতে হলে পরিবেশ ও প্রকৃতির রক্ষায় গুরুত্ব দিতে হবে। এজন্য জীববৈচিত্র্যের ক্ষতি ও দূষণ রোধে আন্তরিকভাবে কাজও করতে হবে। রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত বাংলাদেশ সবুজ প্রবৃদ্ধি অর্জন, একসাথে দেখা স্বপ্ন বাস্তবায়ন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশ বিভিন্ন বিষয়ে বিশ্বের রোল মডেল, সবুজ প্রবৃদ্ধিতেও দৃষ্টান্ত স্থাপন করতে পারবে। দূষণ বেশি হলে প্রবৃদ্ধিও কম হবে বলে সতর্ক করেন তিনি। পরিবেশ রক্ষায় বেসরকারি খাতকে প্রণোদনা দেয়া হবে বলেও জানান মন্ত্রী। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কিছুক্ষণ পরেই ফিরছি। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনের সিআরইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি কোম্পানির সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিআর পাওয়ার জেন লিমিটেডের সাথে প্রায় 2000 কোটি টাকার প্রকল্প চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষর সম্পন্ন করা হয়। এটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে। অনুষ্ঠানে বিদ্যুৎ বিভাগের সচিব হাবিবুর রহমান বলেন, স্মার্ট প্রিপেইড মিটারের প্রযুক্তি পরিবর্তন করা হচ্ছে। 100% সম্পন্ন হলে গ্রাহক ভোগান্তি কমে যাবে। স্মার্ট প্রিপেইড মিটারের ভোগান্তি নিয়ে শিগগিরই আদালতের রুলের জবাব দিবে বিদ্যুৎ বিভাগ বলেও জানান বিদ্যুৎ সচিব। প্রযুক্তি তো কোনো ভুল হতে পারে না। পৃথিবী জুড়েই স্মার্ট প্রিপেমেন্ট, আমাদের প্রতিবেশী দেশ, পৃথিবী জুড়েই স্মার্ট প্রিপেমেন্ট মিটার বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশে আমরা প্রথম বাস্তবায়ন করছি ওই যে এগুলো আর কি, যে টাকা হিডেন কস্ট, এগুলো আসলে কোনো হিডেন কস্ট নাই। আমরা এই কোর্টের কাছেও এটা ব্যাখ্যা করব এবং সাধারণ মানুষকেও এটা বুঝিয়ে বলবো। দেশে অবৈধ মোবাইল হ্যান্ডসেট বাড়ছে, কমাতে বিটিআরসি, আইনশৃঙ্খলা বাহিনী ও ভোক্তা অধিকারকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তথ্য ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আয়োজিত এক সেমিনারে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, চাহিদার বিপরীতে দেশে মুঠোফোন উৎপাদন হচ্ছে কম, এতে বাজার দখলে নিচ্ছে অবৈধ মুঠোফোন। আর এসব ডিভাইস ধরতে বিটিআরসিকে সব ডেটাবেজ আপডেট ও আধুনিক করার আহ্বান জানান তিনি। বিটিআরসি চেয়ারম্যান বলেন, সব উৎপাদনকারী মুঠোফোন কোম্পানিকে IMEI নম্বর সঠিকভাবে দিয়ে অবৈধ হ্যান্ডসেট শনাক্তের জন্য সহযোগিতা করতে হবে। যে বাংলাদেশ কিন্তু বিশাল একটা মোবাইল মার্কেট
যেখানে 5 কোটি মোবাইল ফোনের চাহিদা আছে পার ইয়ার, তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি 23-এ এসে 24-এ এসে সেই উৎপাদনের সংখ্যাটা কমে যাচ্ছে। কিন্তু মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের তথ্য অনুসারে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা কিন্তু কমছে না। 19,55,000 19 লাখ 1% স্যার, এই 20,000 হলো 1%। 1% শুধুমাত্র বাংলাদেশ গভর্নমেন্ট এটার ট্যাক্স বা রেভিনিউ পাচ্ছে। আমরা কিন্তু ডিজিটাল বাংলাদেশ অলরেডি রূপান্তর করেছি, স্মার্ট বাংলাদেশে যাচ্ছি। এই স্মার্ট বাংলাদেশের সাথে কোয়ালিটি কিন্তু একটা ফ্যাক্টর কাজ করে, একটা উপাদান। সেই জায়গাটায় আপনারা ম্যানুফ্যাকচারারদেরকে বা ওনারদেরকে কিন্তু নজর দিতে হবে। বগুড়া সদরের মাটিডালিতে আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক কেটে 29 লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। 2তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। পুলিশ জানায় রাতে ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরী ছিল না। বুধবার বিকেলে ব্যাংকের কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যায়। পরে সকালে এসে ব্যাংকে রাখা সিন্দুক কাটা দেখতে পায় কর্মকর্তারা। পরে পুলিশে খবর দেন তারা। সিআইডির ফরেনসিক দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন। প্রাথমিকভাবে 29,40,000 টাকা চুরি হয়েছে বলছে পুলিশ। মানিকগঞ্জ ও চট্টগ্রাম থেকে স্বর্ণ লুটের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ঢাকা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানান, গেল 1 জুন মানিকগঞ্জের সিংগাইড়ে স্বর্ণ ব্যবসায়ীর সিএনজি থামিয়ে র্যাব পরিচয় দিয়ে 95 ভরি স্বর্ণ লুট করে দুর্বৃত্তরা। তারা পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা 3 জনকে পুলিশে দেয়। পরে এ ঘটনায় মামলা হলে বুধবার রাতে মুন্সিগঞ্জ থেকে সিদ্দিক ও রাজবাড়ী থেকে শাহ আলমকে 48 ভরি স্বর্ণসহ গ্রেপ্তার করে। অন্যদিকে গেল 15 মে চট্টগ্রামের ডাবল মুরিংয়ে 23 ভরি স্বর্ণ ও হজের জন্য রাখা 18 লাখ টাকা চুরির ঘটনায় আরও 2 জনকে ঢাকা ও কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হলো। এ সময় তাদের কাছ থেকে লুট হওয়া 13.5 ভরি স্বর্ণ ও 2 লাখ টাকা উদ্ধার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া এবার চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা জেলা খাদ্য বিভাগের। এরই মধ্যে জেলা থেকে প্রায় 20,000 টন সেদ্ধ ও 2,500 টন আতপ চাল সংগ্রহ করেছে রাষ্ট্রীয় এই সংস্থা। চলতি বুড়ো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার সেদ্ধ চালের জন্য 137টি ও আতপ চালের জন্য 30টি চাল কলের সঙ্গে চুক্তি করেছে খাদ্য বিভাগ। এবার 45 টাকা কেজি দরে প্রায় 56,000 টন সেদ্ধ চাল এবং 44 টাকা কেজি দরে প্রায় 6,000 টন আতপ চাল সংগ্রহ করবে সরকার। গেল 7 মে থেকে শুরু হয় চাল সংগ্রহ অভিযান, যা চলমান থাকবে আগামী 31 আগস্ট পর্যন্ত। নাটোরে ক্ষেত থেকে চীনা বাদাম তুলতে শুরু করেছেন চাষিরা। তবে এবার তীব্র তাপপ্রবাহের প্রভাবে বাদামের ফলন কম হওয়ার পাশাপাশি আকারেও ছোট হয়েছে। কৃষকদের অভিযোগ, গেল বছর প্রতি বিঘা জমিতে 8 থেকে 9 মন বাদাম হলেও এবার সেখানে উৎপাদন হচ্ছে 4 থেকে 5 মন। এছাড়া গত বছর প্রতি মন বাদাম 5,000 টাকার বেশিতে বিক্রি হলেও এবার দাম পাচ্ছেন 3,500 থেকে 4,000 টাকা। এমন অবস্থায় লোকসানের শঙ্কায় নাটোরের বাদাম চাষিরা। এবছর জেলায় 753 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছিল, যা থেকে 1,500 মেট্রিক টন বাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ, যার আনুমানিক দাম অন্তত 15 কোটি টাকা। 250 টাকা কেজি কিনে এসে লাগাইছি বাদাম, কিন্তু এখন দেখছি বাদামে খরার লেগে নষ্ট হয়ে গেছে। বাদামে এবার ফলন হবে। রাজশাহীর পথঘাট, হাট, বাজার সর্বত্র এখন বিক্রি হচ্ছে আম। তবে উৎপাদন কম হওয়ায় বেড়েছে দাম। বৃহস্পতিবার সকাল থেকে জমে উঠেছে জেলার সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর।
কোরবানির ঈদের আগেও ব্যাপারীদের সমাগমে চলছে রমরমা ব্যবসা। স্বাদ, ঘ্রাণ আর রং দেখে সেরা আম কিনছেন ঢাকা, বরিশাল, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। বাজারে প্রতিমণ গোপালভোগ বিক্রি হচ্ছে ৩৮০০ টাকায়, হিমসাগর ৪২০০ থেকে ৪৫০০ টাকায়, ল্যাংড়া ২৮০০ এবং আমরুপালি বিক্রি হচ্ছে ৩২০০ টাকা দরে। চলতি বছর খরা ও প্রাকৃতিক বৈরিতায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয় ২,৬০,০০০ টন, তবে তার থেকে উৎপাদন কম হয়েছে। এবছর ১৫ থেকে ১৭০০ কোটি টাকার আম বেচা কেনা হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সব রকম আম উঠছে, পরিস্থিতি ভালো। মাঝখানে 2 দিন খেসাপাত আমের দাম একটু ডাউন মারছিল, আবার আজকে ভালো। আমের পরিমাণ একটু কম, বাগানে একটু কম আম আছে, এর জন্য হয়তো দামটা একটু ভালো পাচ্ছি আমরা। 110 টাকার এখানে কিনতেছে, আবার 20 টাকা করে, তাহলে 30 টাকা বেশি কত কেজি বলেন? রাঙামাটির কাপ্তাই উপজেলার রায়খালীতে ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা ও শ্বাসরোধ করে হত্যার ঘটনায় এক প্রাইভেট শিক্ষককে মৃত্যুদণ্ড দিয়েছেন রাঙামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দুপুরে বিচারক AEM ইসমাইল হোসেন এই রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা যায় ২০১৯ সালে ফেব্রুয়ারি মাসে প্রাইভেট পড়তে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয় শিশুটি। ৩য় শ্রেণীর শিক্ষার্থী মিতালি মার্মাকে গলায় সুতলি ও গামছা পেঁচিয়ে হত্যা করে তারই গৃহশিক্ষক। এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে ভুক্তভোগী পরিবার। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। ফিরলাম বিরতির পর, দেখছেন এখন চারদিক। গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে হামাস যে সংশোধন আনার দাবি জানিয়েছে তা আমলে নেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গেল বুধবার কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে গাজায় যুদ্ধবিরতির সমঝোতা প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার ঘোষণা দিয়েছিল হামাস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বক্তব্যের প্রতিক্রিয়ায় সংগঠনটি জানায়, যুদ্ধবিরতির বিষয়ে হামাস নতুন করে কোনো সংশোধনী আনার দাবি করেনি। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। মিয়ামি সহ কয়েকটি শহরে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 25 মিলিমিটার, যা জুন মাসে অঙ্গরাজ্যের গড় বৃষ্টিপাতের চেয়েও অনেক বেশি। বৈরী আবহাওয়ার কারণে তলিয়ে গেছে রাস্তাঘাট। রানওয়েতে পানি জমে থাকায় 2টি বিমানবন্দরে বাতিল করা হয়েছে 600-র বেশি ফ্লাইট। আবহাওয়া পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত রাজ্যবাসীকে ঘরে থাকতে অনুরোধ করেছে স্থানীয় প্রশাসন। চলতি সপ্তাহে বৃষ্টি থামার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। বন্যা সতর্কতার আওতায় সাউথ ফ্লোরিডার 80 লাখ মানুষ। কুয়েতের মানগাব শহরে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 49 জনে। নিহতদের 40 জনই ভারতীয় বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যম NDTVর প্রতিবেদনের তথ্য বলছে, আহত 50 জনের মধ্যে 30 জনই ভারতীয়। এ ঘটনার পরপরই উচ্চপদস্থ কর্মকর্তাদের বিষয়ে জরুরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে নিহত ভারতীয় নাগরিকদের পরিবারকে 2 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে কুয়েতের উপপ্রধানমন্ত্রী জানান, ভবনে অরক্ষিত অবস্থায় রাখা গ্যাস সিলিন্ডার থেকেই এই দুর্ঘটনা ঘটে। গেল বুধবার স্থানীয় সময় সকাল 6টায় 6তলা ওই ভবনের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। এ সময় ভবনটিতে প্রায় 200 বাসিন্দা অবস্থান করছিলেন। ইরাকের কুর্দিস্তানের ইরবিল শহরে জ্বালানি তেল পরিশোধনাগারে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার রাতে তেল পরিশোধনাগারের তরল পিচের গুদাম থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি আগুন। এই ঘটনায় আহত হয়েছেন 12 জন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। ভয়াবহ আগুন ঘটার পর ঘণ্টা ধরে জ্বলতে থাকায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ইতালিতে শুরু হতে যাওয়া শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট G7-এর সম্মেলনে অংশ নিতে আসতে শুরু করেছেন সদস্য দেশগুলোর নেতারা। এর মধ্যেই 3 দিনের সম্মেলনে অংশ নিতে ইতালিতে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সম্মেলনে অংশ নেবেন জার্মানি, ফ্রান্স, ইতালি আর যুক্তরাজ্যের সরকার ও রাষ্ট্রপ্রধানরাও। এই সম্মেলনে গুরুত্ব পাবে ইউক্রেনের সামরিক সহায়তা, গাজায় চলমান সংঘাত আর আফ্রিকার বিনিয়োগ নিয়ে। বৃহস্পতিবার শুরু হয়ে 3 দিনব্যাপী এই সম্মেলন চলবে ইতালির দক্ষিণাঞ্চলের পুগলিয়াতে। সালে বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল রেকর্ড সর্বোচ্চ 11,73,00,000। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের প্রতিবেদন বলছে, চলতি বছরের প্রথম 4 মাসে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছাড়াতে পারে 12 কোটি। জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের মধ্যে শরণার্থী, অভিবাসন প্রত্যাশী ও সংঘাতের কারণে আভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা অন্তর্ভুক্ত। গত 12 বছর ধরে বিশ্বজুড়ে বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। সংঘাতের কারণে 90 লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন আফ্রিকার দেশ সুদানে। অন্যদিকে হামাস ইসরায়েল যুদ্ধে গাজায় বাস্তুচ্যুত হয়েছেন 17 লাখ মানুষ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সংখ্যা, আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বড় পরিবর্তন না আসলে ভবিষ্যতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে। এখন চারদিকে নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।